তিনি গান্ধীজি, তিনি বাপু, তিনি জাতির জনক, কিন্তু সেই তিনি রাতে তরুণীদের নগ্ন করে বিছানায় শুতেন কেন? নিজেও কেন উলঙ্গ হয়ে নারীদের নিয়ে শুতেন? নারীর স্নান করা দেখতেন, কোনো বানিয়ে বলা নয়। তিনি নিজের আত্মজীবনীতে এসব লিখে গেছেন, তার চিঠিপত্রে সব জানা যায়। মোহনদাস করমচাঁদ গান্ধী, এসব অভিযোগ নয়, এগুলো ইতিহাস। কিন্তু সে কাহিনী কেন চাপা দিয়ে রাখা হয় বলুন তো? জাতির জনক তার স্ত্রী কস্তুরবা দেবীর মৃত্যুর পরে কেন এইসব ব্রহ্মচর্যের এক্সপেরিমেন্ট শুরু করেছিলেন বলবো। তার বাবা যখন মৃত্যুশয্যায়, তখন তিনি কি করছিলেন, কেন তাকে তার জন্য মনোকষ্টে ভুগতে হয়েছিল, সেটাও বলবো, সব বলবো। একটা রিকোয়েস্ট খালি, এই ভিডিও শুনবেন বা দেখবেন শুধু প্রাপ্ত বয়স্ক এবং প্রাপ্ত মনস্করা। কানে অবশ্যই হেডফোন নিন, কারণ গান্ধীর জীবনের এই চেপে যাওয়া অধ্যায়ের আলোচনা শুনতে যারা চাইবেন না, সেই অন্ধ ভক্তদের কানে এইসব কথাগুলো যাতে না যায়, সেটাই আমি চাই। কাদের সঙ্গে উলঙ্গ হয়ে শুতেন সেই নারীরা কারা? খোলা মনের এই আলোচনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক কি বলছে। যারা নিয়মিত ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদের বলবো বিনা খরচে সাবস্ক্রাইব করুন। কেমন ছিল গান্ধীজির সেই চেপে যাওয়া জীবনের কাহিনী, সেগুলো জানতে দেখুন ও শুনুন পিনাক কি বলছে। 1946 সাল, যে বছর কলকাতাতে ভয়াবহ দাঙ্গা, তারপরে নোয়াখালীতে হিন্দু নিধন, সেই বছরই মহাত্মা গান্ধী তার 19 বছর বয়সী নাতনি মনু গান্ধীকে নিজের বিছানায় তার পাশে উলঙ্গ হয়ে শুতে নির্দেশ দেন। নিজে উলঙ্গ হয়ে শুয়েছিলেন। মনু গান্ধীকে শুতেও হতো। এমনটা আজকের সময়ে যদি হতো, মানে মি টু পরবর্তী সময়ে, কেউ সমর্থন করতে পারবেন না। আজকের সামাজিক মানদণ্ডে এটা ঘোর অপরাধ। কিন্তু জাতির জনক, তিনি তখন জাতির জনক হয়ে উঠছেন গান্ধীজি, তার বিরুদ্ধে কে কথা বলবে? যারা বলেছেন তাদের কণ্ঠস্বরকেও চাপা দেওয়া হয়েছে। নিজের যৌন আকাঙ্ক্ষা আর ব্রহ্মচর্যের প্রতিজ্ঞা কতটা দৃঢ়, সেই পরীক্ষা করার জন্যই নাকি তিনি এগুলো করতেন। 1946 সাল মানে গান্ধীর বয়স তখন 70-এর কোঠায়। আরও একটা বিষয়, সেই সময় না কলকাতায় বলছিলাম যে ভয়ঙ্কর দাঙ্গার পরিবেশ, নোয়াখালীতে গান্ধীজি গিয়েছিলেন শান্তি স্থাপন করার জন্য, হিন্দুদের বাঁচাতে। কিন্তু সেই সময়ে মহাত্মা তার বিছানায় যৌনতার পরীক্ষা চালাচ্ছিলেন কেন? কেন তিনি হাঁটুর বয়সী এক কন্যার সঙ্গে এমন উলঙ্গ হয়ে শুতেন? এমন নারী আর কারা কারা? শেষ পর্যন্ত দেখুন, জানতে পারবেন জাতির জনক নিজেকে ব্রহ্মচারী প্রমাণ করার জন্য কি কি করেছেন। এসব নিয়ে সর্দার বল্লভভাই প্যাটেল গান্ধীজিকে বলেছিলেন, আপনি ব্রহ্মচারী নন, অধর্মচারী। ব্রহ্মচারী হলে এমন পরীক্ষার প্রয়োজনই নেই, আর ব্রহ্মচারী না হলে এই কাজ অধর্মের। এটা বলেছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। বিনোবা ভাবে তিনি বলেন, তিনি যদি ব্রহ্মচারী হন তবে এই পরীক্ষার প্রয়োজন নেই, আর তিনি যদি ব্রহ্মচারী না হন তবে এই পরীক্ষা অকারণে ঝুঁকিপূর্ণ। গান্ধীজির তো খুব প্রিয় ছিলেন জওহরলাল নেহেরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তিনি কি চোখে দেখেছেন? জওহরলাল নেহেরু গান্ধীর এই যৌনাচারকে অস্বাভাবিক, অপ্রাকৃতিক বলে অভিহিত করেন। গান্ধীজির জীবনের বিভিন্ন অধ্যায় যখন যখন পড়েছি, বা এখন যখন নতুন করে আমি গান্ধীর জীবন পড়লাম, তখন না আমার মনে অনেকগুলো প্রশ্ন উঠেছে। সেই প্রশ্নগুলো আপনাদের কাছে জানাবো। গান্ধী নেকেড অ্যাম্বিশন, এইরকম একটি বই রয়েছে, তার লেখক
জাড অ্যাডমাসের মতে যখন মোহনদাস করমচাঁদ গান্ধীকে মহাত্মা এবং জাতির জনক, জাতির পিতা এই হিসাবে প্রতিষ্ঠা করার প্রয়োজন দাঁড়ালো, তখন তার বিভিন্ন বিতর্কিত কাণ্ড, অদ্ভুত খেয়াল, এগুলোকে ধামাচাপা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়। কারা শুরু করে তো বুঝতেই পারছেন। স্বাধীনতার পরে এইসব নিয়ে যাতে আলোচনা না হয় তার জন্য কংগ্রেস এবং তখনকার কেন্দ্রীয় সরকার নানাভাবে এগুলোকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সব তো চাপা দেওয়া যায় না, কারণ গান্ধীজি নিজের লেখালেখির মধ্যেও এসবের উল্লেখ রেখে গিয়েছেন এবং পরবর্তীকালে যেসব গবেষণা হয়েছে, যেমন গান্ধী নেকেড অ্যাম্বিশন, সেই সব বইতে সব কিছুই ইঙ্গিত দেওয়া রয়েছে। আমি সেগুলোই আপনাদের বলবো, নতুন কোনো কথা নয়। 1947 সালে এক যুবকের কাছ থেকে একটি চিঠি পান গান্ধীজি। সেই যুবক গান্ধীজির আশ্রমে থাকতেন। তিনি আশ্রম ত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে গান্ধীজিকে চিঠিটা পাঠান। আর সেই চিঠিতে যুবক লিখেছিলেন, বিপরীত লিঙ্গের সদস্যদের সঙ্গে একই বিছানায় শোয়ার যে প্রথা আপনি মেনে চলেন তার বিরুদ্ধে আমার আপত্তি রয়েছে। আপনার ওপর এর কি প্রভাব পড়ে সেই প্রশ্ন তো আছেই, কিন্তু মেয়েদের ওপর এর কি প্রভাব পড়ছে সে কথা ভেবে দেখেছেন কি? গান্ধীজিকে এই প্রশ্ন করা হয়েছিল ওই যুবকের পক্ষে। ওই চিঠিতে আরো একটা বিষয় উল্লেখ করা হয়, এই যে মেয়েদেরকে নিয়ে, যে ছোট ছোট তার হাঁটুর বয়সী বা তার থেকেও ছোট যে মেয়েদেরকে তিনি উলঙ্গ করে তার শয্যাসঙ্গী বানাতেন, তাদের কথা উল্লেখ করে সেই চিঠিতে লেখা হয়েছিল, আমার ঘরের ঠিক উল্টো দিকে যে পাঞ্জাবি মেয়েটি থাকতো সে অঝরে কাঁদত। আর সুশীলা বেনের কথা ধরুন না, এমন কতদিনই বা গেছে যেদিন সুশীলা বেন কাঁদেননি। এই চিঠি গান্ধীজি পেয়েছিলেন। এই যে নারীদের কথা বললাম, এদের সকলের বিস্তারিত পরিচয় আমি দেব, আপনারা ভিডিও দেখতে থাকুন, তখন বুঝতে পারবেন যে তারা কত কষ্টের মধ্যে কাটিয়েছেন। গান্ধীর জীবনের সেই সব এই যে কাহিনী, তা নিয়ে খুব বেশি আলোচনা না হলেও গান্ধীর জীবনীকার ইতিহাসবিদ রামচন্দ্র গুহ এ বিষয়ে বিস্তারিত লিখেছেন, তবে সমালোচনার দৃষ্টিভঙ্গি থেকে নয়। রামচন্দ্র গুহ তিনি লিখছেন যে তিনি মানে গান্ধীজি ধীরে ধীরে এই বিশ্বাসে উপনীত হয়েছিলেন যে তার চারপাশে যে হিংসা ছড়িয়ে পড়েছে তার একটি কারণ তার নিজের ভেতরের অপূর্ণতাও হতে পারে। কেন লিখলেন এই কথাটা? গান্ধীজি শয্যার সঙ্গে করেন মনু নামের এক কন্যাকে, যার কথা একটু আগে এসেছে একবার। ছোটবেলাতেই মনু তার মাকে হারিয়েছিলেন। এরপর গান্ধী ও কস্তুরবা গান্ধীর কাছেই তিনি বড় হন। এই যে পরীক্ষাগুলো, মনে রাখতে হবে গান্ধী যে এক্সপেরিমেন্ট করছেন সেটা শুরু হওয়ার আগেই কিন্তু কস্তুরবা দেবী মারা যান। গান্ধী ও মনুর মধ্যে বয়স, মর্যাদা, ক্ষমতা, মানে এসব দিক থেকে না অনেক অসমতা ছিল। তবুও উপলব্ধ যে তথ্য যা পাওয়া যায় তাতে মনু কোনোদিন এই যে শয্যাসঙ্গী হওয়া, উলঙ্গ হয়ে রাত্রি যাপন করা দাদুর সঙ্গে, এ নিয়ে মনু কখনো অসন্তোষ প্রকাশ করেছেন এমনটার কোনো নজির পাওয়া যায় না। কিন্তু কি করে করবেন বলুন তো? 1946 সাল, গান্ধী তখন জাতির জনক, বাপু, মহাত্মা এসব উপাধিতে ভূষিত হয়ে গেছেন। তার বিরুদ্ধে একেবারে ছোট্ট ওই মেয়েটির সেই সময় প্রতিবাদ করার কোনো সুযোগ ছিল? তাদের মধ্যে তো কোনো সাম্য নেই। ক্ষমতা, প্রতিষ্ঠা, সব কিছু বিচার যদি করি আমরা, তাহলে দেখব মনুর সঙ্গে গান্ধীর অনেক দূরত্ব। পাহাড়ের সামনে ছোট টিলা। পরে গান্ধী আভাকেও এই কাজে অন্তর্ভুক্ত করেন। আভা ছিলেন তার আরেক প্রপৌত্র কানু গান্ধীর স্ত্রী। আপনারা
এটাকে দয়া করে জাতির জনককে নিয়ে আলোচনা, এটাকে ব্যভিচার ভাববেন না। এটা ছিল ব্রহ্মচর্যের পরীক্ষা। তিনি উলঙ্গ তরুণীদের পাশে, এবং তারা সুন্দরী ছিলেন সকলে, তাদের পাশে শুয়ে পরীক্ষা করতেন তার ব্রহ্মচর্য ঠিক আছে কিনা, তিনি উত্তেজিত হচ্ছেন কিনা, এই পরীক্ষাটা তিনি করতেন। এ নিয়ে অনেকে আপত্তি জানিয়েছেন। গান্ধীর যে স্টেনোগ্রাফার ছিলেন আর.পি. পরশুরাম, তিনি এইসবের বিষয়ে অনেক অপছন্দের কথা বারবার বলেছিলেন এবং পরীক্ষাগুলো বন্ধ করতে বলেন, কিন্তু তিনি শুনছেন না গান্ধীজি যখন, তখন পরশুরাম আশ্রম ছেড়ে চলে যান। গান্ধীর যে পত্রিকা ছিল, সেই পত্রিকায় দুজন সম্পাদক তারা অস্বীকার করেছিলেন যে কি অস্বাভাবিক শোবার যে ব্যবস্থা, তা নিয়ে গান্ধীজির কি বক্তব্য, সেই বক্তব্যগুলো কাগজে তারা প্রকাশ করতে চাননি। সেই দুই সম্পাদককে পরবর্তীকালে ইস্তফা দিতে হয়, তারা চাকরি ছেড়ে চলে যান। তবু বলেন, মোহনদাস করমচাঁদ গান্ধী, আপনার এই যে বক্তব্য, আপনি কেন এইভাবে রাত্রি যাপন করছেন, তার যে আপনি যুক্তিগুলো দিচ্ছেন, সেই যুক্তিগুলো আমরা কাগজে ছাপতে পারবো না। তিনি মোহনদাস করমচাঁদ গান্ধী, তিনি মহাত্মা, তিনি বাপু, কিংবা জাতির জনক। তার নাম শুনলে আমাদের কি মনে আসে? আমাদের মনে আছে সত্য, অহিংসা, আত্মত্যাগ, নৈতিকতা, আত্মসংযম, এগুলো। মানে স্কুলের বই থেকে শুরু করে সরকারি অনুষ্ঠান, চিরকাল সর্বত্র গান্ধীজির এই পরিচয় তুলে ধরা হয়। তোলা হোক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু কারো জীবন কি শুধুই তার জনসমক্ষে তৈরি হওয়া ভাবমূর্তি দিয়ে বিচার করা যায়? কোনো ব্যক্তি তো ত্রুটির ঊর্ধ্বে নন, কোনো ব্যক্তি নন, আমি আপনি কেউ নন। তাহলে তাকে কেন মহাত্মা বলে দেওয়া হলো? কেন তাকে জাতির জনক বানানো হলো? পিতা, প্রয়োজন ছিল কি? রাজনৈতিক প্রয়োজন ছিল, কিন্তু স্বাভাবিকভাবে যদি ভাবা হয়, এগুলোকে অনাচারী মনে হবে। ইতিহাসের আরেকটা নিয়ম আছে জানেন, যে যত বড় ব্যক্তিত্ব তাকে ঘিরে তত বেশি বিতর্ক, তত বেশি প্রশ্ন, তত বেশি অজানা অধ্যায়, আর তা নিয়ে নিরন্তর আলোচনা দরকার। সেই উদ্দেশ্যেই এই প্রতিবেদন। কোনোভাবে গান্ধীজি মানে জাতির জনক, বাপু, মহাত্মা, তার অবদান, স্বাধীনতা সংগ্রামে তার যে ভূমিকা, সেগুলোকে খাটো করার কোনো ইচ্ছা আমার নেই। এই প্রতিবেদনের লক্ষ্যও তা নয়। কিন্তু প্রশ্ন আছে একটা, যৌনতা নিয়ে গান্ধীর ধারণা কেমন ছিল? নারীদের নিয়ে, তাদের সম্পর্কে কতটা আধুনিক ছিলেন তিনি? তার নিজের লেখার মধ্যে রয়েছেন, গান্ধীজি বলছেন যে নারী শুধু সংসারের কাজই করবে, সন্তান উৎপাদন করবে, তারপর তাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। তিনি নারীদের কেমন চোখে দেখতেন ভাবুন, যে অল্প বয়সী তরুণীদের বাধ্য করছেন, কার্যত তার আদেশ মানে তো মানতেই হবে, উলঙ্গ হয়ে শুয়ে থাকো। তিনি সংযমের পরীক্ষায় পাশ করেছেন কি করেননি সেটা তো অন্য প্রশ্ন, সেটা কেউ দেখতেও পায়নি, দেখতেও চায়নি। কিন্তু যদি তিনি সংযমের পরীক্ষায় পাশ করে থাকেন, সেই একই পরীক্ষায় এই নারীরা উলঙ্গ হয়ে বিছানায় শুয়ে কষ্ট পাননি তো? ভেবেছিলেন মহাত্মা? ভেবেছিলেন বাপু, জাতির জনক? এখানে না একটা ব্যাপার একটু পরিষ্কার করে দেওয়া দরকার। গান্ধী কিন্তু এই যে বিষয়গুলো, এগুলো কখনো গোপন করতে চাননি, বরং তিনি নিজের চিঠিপত্র, এমনকি আত্মজীবনী এবং অন্যান্য বিভিন্ন লেখায় যৌনতা, আত্মসংযম, ব্রহ্মচর্য নিয়ে বিস্তারিত লিখেছেন। এগুলোকে চেপে দেওয়া শুরু হয়েছে কিন্তু পরবর্তীকালে গান্ধী ভক্তদের দ্বারা। গান্ধীকে যারা মহান করে কোনো একটা মতাদর্শ বিক্রি করতে চেয়েছিলেন। অর্থাৎ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, তার অনেকটাই গান্ধীর নিজের লেখাতেই পাওয়া যায়। তবে এই ঘটনাগুলোর যে ব্যাখ্যা নিয়ে গবেষকদের মধ্যে দীর্ঘদিন ধরে অনেক মতভেদ রয়েছে। কেউ এগুলোকে
আধ্যাত্মিক সাধনা, আবার কেউ কঠোর সমালোচনাও করেছেন এগুলোকে, যে এই যৌনাচারগুলো আসলে অপকর্ম, এভাবেও অনেকে সমালোচনা করেছেন। আর রাজনৈতিক স্বার্থে এই সব আলোচনা দীর্ঘদিন ধরে চাপা দেওয়ার চেষ্টা হয়েছে, চাপা দেওয়া হয়েছে। গান্ধীর একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল জানেন, তার আত্মজীবনী বা তার লেখাগুলো পড়লে বুঝতে পারা যায় তিনি যে শুধুমাত্রই পরাধীনতা, স্বাধীনতা সংগ্রাম এইসব নিয়ে কথা বলতেন তা নয়। তিনি অন্যান্য সব বিষয়েই তার যে মত সেটা তিনি ব্যক্ত করতেন। এমনকি জীবনযাপন কেমন হওয়া উচিত, দাম্পত্য সম্পর্ক কেমন হওয়া উচিত, এসব নিয়েও কতটা আত্মসংযম দেখানো উচিত পুরুষের, এসব নিয়েও তিনি বিস্তারিত কথা বলেছেন। দাম্পত্য জীবন কেমন হওয়া উচিত এ নিয়ে তিনি প্রকাশ্যে পরামর্শ দিতেন। তার বিশ্বাস ছিল মানুষের প্রকৃত শক্তি তার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করার ক্ষমতায়। শরীরের ইচ্ছাকে যত বেশি নিয়ন্ত্রণ করা যাবে মানুষ তত বেশি আধ্যাত্মিকভাবে উন্নত হবে, এ কথা কিন্তু অনেকে বলেছেন। কিন্তু নিজের জীবন দিয়ে এগুলোর এক্সপেরিমেন্ট এটা কিন্তু তারা করেননি। তারা সত্যকারের ব্রহ্মচারী ছিলেন। গান্ধীজিকে মনে রাখতে হবে, গান্ধীজি কিন্তু 4 সন্তানের পিতা। স্ত্রীর মৃত্যু, তারপরে কিন্তু শুরু হয় এই এক্সপেরিমেন্টগুলো। যে এক্সপেরিমেন্টগুলো আজকের দিনে কেন সেই সময়ও অনেকের কাছেই অস্বাভাবিক মনে হয়েছে। একটা কথা বলি আপনাদের, উনি দাম্পত্য জীবন নিয়ে কেমন বলছেন, যদি কোনো পুরুষ, বিবাহিত পুরুষ নিজের স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের একটা প্রবল তাগিদ অনুভব করেন, তাহলে গান্ধী তাকে বলতেন ঠান্ডা জলে স্নান করে এসো। এটাই ছিল তার পরামর্শ। তাতে কামনা দমন করা যায়। তার মত ছিল মানুষের উচিত নিজের ইচ্ছার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। উল্টো থেকে নেহেরু, গান্ধীজির পরম ভক্ত, তিনি কিন্তু এর ঠিক উল্টোটাই ভাবতেন। তার মধ্যে যৌনতাকে এইভাবে সম্পূর্ণ দমন করা, এবার দাবিয়ে রাখা মানুষের মধ্যে হতাশা, মানসিক অবসাদ এবং নানা ধরনের স্নায়বিক সমস্যার কারণ হতে পারে। এটা কিন্তু বিজ্ঞানও বলছে, কিন্তু গান্ধীজির একটা কথা আপনারা ভাবুন, যে তিনি নিজে এক্সপেরিমেন্ট করছেন বলে যে কাজগুলো করেছেন সেটা কিন্তু বিবাহিত দম্পতিদের করতে দেননি, তার আশ্রমে যারা থাকতেন। নেহেরু একটা জায়গায় বলেছিলেন, আমি বুঝতে পারি না যৌনতার বিষয়টি নিয়ে তিনি এত আচ্ছন্ন কেন, মানে গান্ধীজি সম্পর্কে বলছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, একজন মানুষ যিনি সারা পৃথিবীকে সত্য অহিংসার শিক্ষা দিয়েছেন, তিনি কেন যৌনতা নিয়ে এত গভীরভাবে ভাবতেন? নেহেরুর যে প্রশ্ন, সেই প্রশ্নটাই, কেন এই বিষয়টি তার জীবনের একটি বড় অংশ হয়েছিল? মনে রাখতে হবে, গান্ধীর বিয়ে হয়েছিল খুব ছোটবেলায়, তখন তার বয়স মাত্র 13 বছর। কস্তুরবা গান্ধীর সঙ্গে তার বিবাহের পর তাদের 4 সন্তান জন্মায়, আমি আগেও বলেছি। তার মানে প্রথম জীবনে গান্ধী সাধারণ গৃহস্থ মানুষের মতোই ছিলেন। তিনিও সংসার ধর্ম পালন করেছেন, গার্হস্থ ধর্ম পালন করেছেন। কিন্তু তারপরে একটি ঘটনা নাকি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়, বলবো সেটা। সেই ঘটনার কথা গান্ধী তার আত্মজীবনীতেও লিখেছেন। এক রাতে তিনি স্ত্রী কস্তুরবার সঙ্গে সঙ্গমে রত ছিলেন। ঠিক সেই সময় পাশের ঘরে তার বাবা করমচাঁদ গান্ধী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনাটি নাকি তাকে বিপুলভাবে নাড়া দিয়ে যায় এবং তখন থেকেই তার নিজের জীবন নিয়ে নতুন ভাবনা আসে এবং মনে হয় জীবনের একটা বড় ব্যর্থতা। বাবা যখন মৃত্যুশয্যায় এবং যখন বাবার শেষ প্রাণবায়ুটি চলে গেল, তখন তিনি স্ত্রীর সঙ্গে সঙ্গমে রত ছিলেন কেন, এটা তাকে ভাবায়। এই অপরাধ নাকি তাকে দীর্ঘদিন তাড়া করে বেড়ায়। আপনারা গান্ধীজির জীবন কাহিনী যদি আপনারা পড়েন, দেখবেন যে ধীরে ধীরে সেই সময় তিনি ভাবতে শুরু করেন মানুষের জীবনে কামনা বাসনার ভূমিকা কি, শরীরের আকাঙ্ক্ষা কি,
মানুষকে কর্তব্য থেকে দূরে সরিয়ে দেয়? একজন মানুষ কি নিজের সমস্ত ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়েই নাকি তার চিন্তাধারায় এই এক্সপেরিমেন্টের ভাবনাটা আসে। এই সময় তার ভাবনায় গভীর প্রভাব ফেলেন জৈন দার্শনিক রায়চাঁদ ভাই। একই সঙ্গে রুশ সাহিত্যিক লিও টলস্টয়ের জীবনের প্রভাবও পড়েছিল গান্ধীজির জীবনে। কিন্তু স্ত্রীর মৃত্যুর পরে 4 সন্তানের পিতা গান্ধী তার 38 বছর বয়সে ব্রহ্মচর্যের প্রতিজ্ঞাটা কেন করলেন? পরে একদিকে তিনি আশ্রমবাসীদের জন্য অত্যন্ত কঠোর নিয়ম তৈরি করেছিলেন। তার আশ্রমে নিয়ম ছিল স্বামী স্ত্রী সহবাস করতে পারবেন না, একসাথে থাকতে পারবেন না, তাদের আলাদা শোয়ার ব্যবস্থা করা হতো। আর তিনি বলতেন যে পুরুষদের মধ্যে, নারীদের মধ্যে, আশ্রমবাসী যারা, তাদের মধ্যে যাতে যৌন আকাঙ্ক্ষা তৈরি না হয় তার জন্যই ব্যবস্থা। এটা তিনি লিখেছেন, তার বিভিন্ন লেখা চিঠিতে পাওয়া গেছে। কিন্তু সেই একই সময় তিনি তরুণীদের বিছানায় নিয়ে এক্সপেরিমেন্টটা করে চলেছেন। কারা ছিলেন সেই তরুণীরা যাদের সঙ্গে উলঙ্গ হয়ে আত্মসংযমের পরীক্ষা করতেন গান্ধী? তাদের কথা বলবো, এবং সেটা শুনলে আপনাদের অনেকের মনে হবে এটা তো ব্যভিচার, এ কোনো আজগুবি গল্প নয়। গান্ধীর সেই পরীক্ষা যাদের উপর চালাতেন তাদের মধ্যে একজন ছিলেন ডক্টর সুশীলা নায়ার। তিনি গান্ধীর ব্যক্তিগত চিকিৎসক ছিলেন। একই সঙ্গে তিনি দীর্ঘদিন এবং ঘনিষ্ঠ সহকর্মী হিসেবে পরিচিত ছিলেন সুশীলা নায়ার। গান্ধীর নিজের লেখায় বর্ণনা পাওয়া যায় যে সুশীলা নায়ার যখন স্নান করতেন তখন গান্ধীজি চোখ বুজে সেটা দেখতেন এবং চোখ বুজে অনুভব করতেন সুশীলা কি সাবান মাখছে, কোথায় সাবান মাখছে। গান্ধী লিখেছেন এটা। এই তরুণীদের যে নামের তালিকা, তার মধ্যে অবশ্যই যার কথা আমি আগে বলেছি, মনু গান্ধী। মনু গান্ধীর আসল নাম ছিল মৃদুলা গান্ধী। মানু বা মনু ছিল তার ডাকনাম। গান্ধী নাকি মনুকে নিজের নাতনির মতোই মনে করতেন। কিন্তু 1947 সালে একটি চিঠিতে গান্ধী এই বিষয়টির উল্লেখ করে লিখেছেন, মনুর সঙ্গে এই পরীক্ষা তার কাছে ধর্মেরই একটা অংশ। কিন্তু মনু মৃদুলা বা মানু, তার সমস্যা হতো কি জানে? যতই হোক দাদুর বয়সে কিন্তু একজন পুরুষ তার পাশে উলঙ্গ হয়ে শুয়ে থাকতেন। সমস্যা হতো কি কে জানে? জানেন একজনই, জাতির জনক। আরো একটা বিতর্কিত প্রসঙ্গ যেটা আমি আগে একবার উল্লেখ করেছি, নোয়াখালী দাঙ্গার সময় গান্ধী তখন নোয়াখালীতে শান্তি প্রতিষ্ঠার জন্য গিয়েছিলেন। তো সেই সময় তিনি মনুকে বলেন তারা দুজন নগ্ন অবস্থায় একসঙ্গে ঘুমিয়ে নিজেদের পবিত্রতা এবং আত্মসংযমের চূড়ান্ত পরীক্ষাটা দেবেন। তার যুক্তি ছিল যদি মৃত্যুও আসে তাহলে তাদের আত্মত্যাগ সম্পূর্ণ পবিত্র হওয়া উচিত। আমি আশা করি সম্পূর্ণ পবিত্র ছিল তাদের আত্মত্যাগ। কিন্তু এই পরীক্ষাটা গান্ধীজি চালাচ্ছেন নোয়াখালী দাঙ্গার সময়। হাজারে হাজারে অসহায় মানুষ, হিন্দু নিধন চলছে, তার আগে রক্তাক্ষয়ী দাঙ্গা হয়েছে কলকাতায়। জাতির জনক বাপু, তিনি গান্ধীজি, মহাত্মা গান্ধী। পরে জানেন এই যে পরীক্ষা মনুর সঙ্গে হচ্ছে, এই মনুর সঙ্গে আরো একটি নাম যুক্ত হয়, তার নাম আভা। আভা ছিলেন গান্ধীর আত্মীয় পরিবারেরই সদস্য। বিভিন্ন লেখায় এই উল্লেখ আছে। এটা বলছি যখন একই বিছানায় গান্ধী মনু এবং আভাকে দুপাশে নিয়ে দুজনের সঙ্গে শুয়ে পরীক্ষা চালিয়েছিলেন, বাকিটা বললাম না।
তিনজনে একই সঙ্গে উলঙ্গ হয়ে রাত কাটিয়েছেন। এইসব ঘটনা যখন প্রকাশ্যে আসে তখন নানা প্রশ্ন উঠতে শুরু করে। অনেকেই জানতে চান যে আত্মসংযম প্রমাণ করার জন্য এই ধরনের পরীক্ষা কি আদৌ জরুরি? এখনো এই প্রশ্ন রয়ে গেছে যে খুব কি প্রয়োজন ছিল? আর কাউকে তো এরকম শোনা যায়নি। পরীক্ষা করার জন্য তো আরো অনেক পদ্ধতি আছে। এই সব পরীক্ষা নিরীক্ষা তার জীবনের প্রথম ভাগটা কেটে যাওয়ার পর হঠাৎ করে তার ব্রহ্মচর্যের এরকম মানসিকতা এলো কেন? ব্রহ্মচর্যের পরীক্ষার জন্য এই ধরনের এক্সপেরিমেন্ট তিনি কোথা থেকে শিখলেন? তিনি যদি তখন জাতির জনক হতে চলা বাপু মহাত্মা না হতেন তাহলে কি এইভাবে তরুণীদের নির্দেশ দিয়ে বাধ্য করতে পারতেন? তাদের কষ্ট দিতে পারতেন না? আমরা অবশ্য জানি না ওই তরুণীরা কষ্ট পেয়েছিলেন কিনা। জানেন, জাতির জনক। এই তরুণীরা সম্পূর্ণ স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন কি, নাকি গান্ধীর অসামান্য প্রভাব ও ব্যক্তিত্বের কারণে তারা আপত্তিটুকুই জানাতে পারেননি? এই প্রশ্ন তো রয়ে গেছে এবং থেকে যাবেই। আপনারাই বলুন, গান্ধীর ব্রহ্মচর্যের এই যে পরীক্ষার পদ্ধতি, এটা কি আদৌ সমর্থনযোগ্য? ইতিহাস আলোচনার সময় কোনো ব্যক্তিকে বা কোনো ব্যক্তিত্বকে বোঝার সবচেয়ে ভালো উপায় হলো তাকে দেবতা বানানো নয়, আবার অকারণে তাকে ভিলেন বা অসুর বানানোও নয়। একটা নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন। এটাই ছিল এই প্রতিবেদনের লক্ষ্য। এই বিষয়টা নিয়ে আপনার মত কি? লিখুন কমেন্টে। লিখুন এই পরীক্ষার পদ্ধতিকে আপনি কিভাবে দেখেন, কেমন লাগলো সেটাও জানান। একই সঙ্গে ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করুন। আপনারা খুব খুব ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।